স্টুডেন্টস সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং তোমরা জমিয়ে জয়েন্ট এন্ট্রান্সে প্রিপারেশন নিচ্ছ। আজকে আমাদের টপিক ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। আমরা এই টপিকটা দুটো ফেজে আলোচনা করব। প্রথম ফেজে আমরা কনসেপ্ট নেব এবং সেকেন্ড ফেজে আমরা বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। তো চলো শুরু করি। প্রথম ফেজ 1, আমরা এই অধ্যায়ের সম্পূর্ণ কনসেপ্ট ক্যাপচার করব। আচ্ছা, প্রথমেই যে কোশ্চেনটা আমাদের মাথায় আসবে সেই কোশ্চেনটা হলো ওয়ার্ক কি, পাওয়ার কি অ্যান্ড এনার্জি কি। তোমরা অনেকেই খুব ভালো করে জানো, তবুও শুনে নাও। দেখো, ফিজিক্সে ওয়ার্ক বলতে কি বোঝায়, ওয়ার্ক বা ওয়ার্ক ডান বলতে কি বোঝায়? ধরো কোনো বস্তু আছে, কোনো একটা বডি আছে, এই বডির ওপর বল প্রয়োগ করা হলো, এই বলের নাম হচ্ছে এফ, এবং প্রযুক্ত বলের দিকে একটা সরণ বা ডিসপ্লেসমেন্ট হলো এস। তাহলে বলা হয় যে প্রযুক্ত বল কার্য করেছে বা ওয়ার্ক করেছে। তখন আমরা এই ওয়ার্কের ভ্যালুটা পরিমাপ করি এই ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের গুণফল দ্বারা, অর্থাৎ এখানে ওয়ার্ক হয়ে যাবে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এবার যদি এইরকম হয়, ধরো এখানে বডি আছে, তুমি এই দিকে বল প্রয়োগ করলে, একটা ফোর্স অ্যাপ্লাই করলে, কিন্তু ডিসপ্লেসমেন্ট এই দিকে হলো, এরকম হতেই পারে। যেমন মেঝেতে কোনো ধরো বস্তু আছে, তুমি দড়ি দিয়ে টানছো ওপরের দিকে, কিন্তু বস্তু যাচ্ছে মেঝের দিকে। তাহলে বস্তুর যাওয়ার দিক আর বল প্রয়োগের দিক এক নয়। সেরকম একটা ঘটনা যদি ঘটে, তাহলে এখানে আমরা কিভাবে ক্যালকুলেশন করব ওয়ার্কের ভ্যালু? তো এখানে ওয়ার্কের ভ্যালু ক্যালকুলেশন কি করে করা হয় খুব ভালো করে শুনবে। প্রথমে আমরা দেখব এদের মধ্যে অ্যাঙ্গেল কত। ধরে নাও এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তাহলে আমরা দেখব এই ফোর্সের কম্পোনেন্ট এস এর দিকে কত পরিমাণ রয়েছে, অর্থাৎ এস এর দিকে ফোর্সের কি কম্পোনেন্ট রয়েছে সেটা আমরা বিচার করব। তাহলে ফোর্সের কম্পোনেন্ট বা উপাংশ আমরা বের করব কোন দিকে? অ্যালং ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এবং এই উপাংশটা হয়ে যাবে, দেখো এফ এর উপাংশ থিটা বরাবর হয়ে যাবে এফ কস থিটা। তাহলে আমরা বলতে পারি সরণ হয়েছে এই দিকে, এবং এই সরণের জন্য দায়ী প্রযুক্ত বল হচ্ছে এফ কস থিটা। আবার বলছি, ভালো করে শুনবে, সরণ কত? এস, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট এখানে এস, এবং এই ডিসপ্লেসমেন্টের জন্য দায়ী বলের মান হচ্ছে এফ কস থিটা। তখন আমরা দেখতে পাবো যে এফ কস থিটা আর এস এর ডিরেকশন এক। তো এখানে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? দেখো, এই এফ কস থিটা সঙ্গে আমরা এস গুণ করে দেব। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওয়ার্কের ভ্যালু। তো এখানে দেখো, আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, এফ এস কস থিটা এই আকারে লিখতে পারি। এবং তোমরা খুব ভালো করে জানো এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, অর্থাৎ এ বি কস থিটা মানে এ ডট বি, এফ এস কস থিটা মানে এফ ডট এস, অর্থাৎ ওয়ার্ক হলো ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট। ওয়ার্ক হলো ফোর্স ও ডিসপ্লেসমেন্টের কি? ডট প্রোডাক্ট। তুমি চাইলে এইভাবে লিখতে পারবে, তুমি চাইলে এফ এস কস থিটার আকারেও লিখতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, যদি ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল থাকে, তাহলে কিন্তু আমরা ওয়ার্কের ভ্যালু এই ফর্মুলার সাহায্যে ক্যালকুলেট করব। আর যদি কোনো অ্যাঙ্গেল না থাকে, অর্থাৎ তুমি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছো সেই দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে আমরা এফ এস এই ফর্মুলা দিয়ে আমরা ওয়ার্কের ভ্যালু ক্যালকুলেট করব। আচ্ছা, এই ছিল ওয়ার্ক ডান। ঠিক আছে, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে কিন্তু ওয়ার্কের ভ্যালু বিভিন্ন হতে পারে।
ক্লিয়ার? তো এই হিসেবে ওয়ার্ক ডান দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক এবং অপরটি হলো নেগেটিভ ওয়ার্ক। তো পজিটিভ ওয়ার্ক জিনিসটা কি আর নেগেটিভ ওয়ার্ক জিনিসটা কি সেটা এবার আমরা বুঝে নেব। দেখো, ওয়ার্ক ডানের জেনারেল ফর্মুলা হলো W = FS cos থিটা, অর্থাৎ ওয়ার্ক ডান ডব্লিউর ভ্যালু তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে এফ, একটা এস এবং একটা থিটা। যদি এইরকম হয়, কোনো বডি আছে, এই বডির উপর যেই দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই দিকেই যদি ডিসপ্লেসমেন্ট হয় মানে সরণ হয়, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা = 0। এফ এবং এস এর মধ্যে অ্যাঙ্গেল থিটা = 0। তাহলে ডব্লিউ কি পাবো এখান থেকে দেখে নাও। ডব্লিউ পেয়ে যাব FS cos 0, মানে cos 0 এর মান কত? 1, দ্যাট ইজ আমরা পেয়ে যাব FS। আবার দেখো, যদি এরকম হয়, কোনো বডি আছে, বডির উপর যেই দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার উল্টো দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এরকম হতেই পারে। যেমন কোনো বস্তুকে যদি আমরা ওপরে তুলি, এবার ওপরে তুললে ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? ওপরের দিকে, কিন্তু অভিকর্ষ বল বা গ্র্যাভিটি কোন দিকে কাজ করছে? নিচের দিকে, অর্থাৎ বস্তুর ওয়েট বা গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করে আর ডিসপ্লেসমেন্ট ঘটে ওপরের দিকে। তাহলে এখানে এস এবং এফ এর মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে? থিটা = 180 ডিগ্রি। তাহলে এখানে ওয়ার্কের ভ্যালু কত হবে? FS cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে হয়ে যাবে এখানে -FS। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো কন্ডিশনে ওয়ার্কের কিন্তু ভ্যালু সেম, অর্থাৎ F × S, একটা ক্ষেত্রে পজিটিভ এবং অন্য ক্ষেত্রে নেগেটিভ। যদি F আর S এর ডিরেকশন একই হয় তাহলে পজিটিভ বেরোচ্ছে, F আর S এর ডিরেকশন নেগেটিভ হয়ে গেলে, মানে উল্টে গেলে, অর্থাৎ বিপরীত হলে, অপোজিট হলে ডব্লিউর ভ্যালুটা কিন্তু নেগেটিভে আসছে। ভ্যালু এক, ঠিক আছে, FS, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ। তো এটাকে বলা হয় পজিটিভ ওয়ার্ক আর এটাকে বলা হয় নেগেটিভ ওয়ার্ক। ক্লিয়ার? তো এই কনসেপ্টটাও তোমরা রাখবে আশা করি। এবার আমরা পাওয়ার সম্পর্কে একটু আলোচনা করব। তো তার আগে আমরা একটু বুঝে নেব যে এখানে যে ফর্মুলাটা আমি লিখেছি সেই ফর্মুলা কিন্তু, এই ফর্মুলাতে এফ কিন্তু কনস্ট্যান্ট ফোর্স, ঠিক আছে, কনস্ট্যান্ট ফোর্স। এখানে যদি কনস্ট্যান্ট বল, একটা ধ্রুবক মানের বল কোনো বস্তুর উপর প্রয়োগ করা হয়, তাহলে ওয়ার্কের ভ্যালু এইভাবে ক্যালকুলেট করব, এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করব। কিন্তু যদি এফটা ভেরিয়েবল হয়ে যায়, ইফ, একটু লিখে রাখতে পারো তোমরা, এফ ইজ ভেরিয়েবল, দেন, আচ্ছা, এফ যদি ভেরিয়েবল হয় মানে চেঞ্জ হচ্ছে, সময়ের সাপেক্ষে এফ এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা ওয়ার্ক ডান কীভাবে ক্যালকুলেট করব? এই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনের সাহায্য নেব এবং ইন্টিগ্রেশন আমরা এফ ডিএক্স, এইভাবে আমরা কিন্তু ওয়ার্কের ভ্যালুটা ক্যালকুলেট করব, বা এফ ডিএসও করতে পারি। তো ধরে নাও আমরা যদি গ্রাফের সাহায্যে এই বিষয়টাকে বোঝাই, তাহলে ধরে নাও এই দিকে কাজ করছে এক্স, মানে সরণ বা ডিসপ্লেসমেন্ট, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে এফ। এবার দেখো, এফ এর মান ধরো সময়ের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, সময়ের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, এরকমভাবে চেঞ্জ হচ্ছে। তো এইখানে এফ এর ধরো এই পজিশনে এক্স এর ভ্যালু হচ্ছে x1, এই পজিশনে এক্স এর ভ্যালু হচ্ছে x2, ঠিক আছে। তো এবার দেখতেই পাচ্ছ, এই গ্রাফ থেকে বুঝতে পারছো যে এখানে ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট নয়। তো এখানে কি করতে হয়, আমাদের ছোট ছোট স্ট্রিপ নিতে হয়। এই যে পুরো ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছ, এই পুরো ক্ষেত্রফলের এই ক্ষেত্রফলটাই হয়ে যাবে কিন্তু ওয়ার্কের ভ্যালু, অর্থাৎ ডব্লিউর ভ্যালু, ঠিক আছে। তাই আমরা লিখতেই পারি W = এরিয়া
একটু লিখে নাও তোমরা, এরিয়া আন্ডার দি গ্রাফ বা কার্ভ। যে কার্ভটা দেখতে পাচ্ছ, এই কার্ভের নিচে যে এরিয়াটা রয়েছে, কার্ভ, ঠিক আছে, এই এরিয়াটাই কিন্তু ওয়ার্ক ডানকে চিহ্নিত করবে। তাহলে মাথায় রাখবে এফএক্স গ্রাফের এরিয়া সর্বদা ওয়ার্ক ডানকে চিহ্নিত করে, ঠিক আছে। তো এক্ষেত্রে ডিএক্সটা কি, আমাদের এই পুরো এরিয়া কভার করতে গেলে আমাদের ছোট ছোট স্ট্রিপ নিতে হয়। এটা একটা ছোট্ট একটা স্ট্রিপ যার ভ্যালু হচ্ছে ডিএক্স, মানে এর উইথ বা বেদ, এই যে স্ট্রিপটা দেখতে পাচ্ছ, এই স্ট্রিপের বেদ কত, এখানে ডিএক্স। এরকম অনেকগুলো স্ট্রিপ নিতে হয়। ধরো এই স্ট্রিপের জন্য ফোর্সের ভ্যালু এফ, তাহলে এই এতটুকু ডিএক্স পরিমাণ সরণের জন্য ওয়ার্ক ডান কত হবে, এফ ইন্টু ডিএক্স, ঠিক আছে। এবং এফ এর ভ্যালু তো বিভিন্ন পজিশনে চেঞ্জ হচ্ছে, তখন আমাদের পুরো x1 থেকে x2-র মধ্যে যদি আমাদের ওয়ার্ক বের করতে হয়, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে হয়। তো ইন্টিগ্রেশন করলে আমরা এই টোটাল কার্যটা পেয়ে যাব। এবং তোমরা এখানে লিমিট হিসাবে শুরু হয়েছে কত, x1 থেকে আর শেষ হয়েছে x2 পর্যন্ত। তাহলে তোমরা লিমিট বসাতে পারো x1 টু x2, লোয়ার লিমিট x1, আপার লিমিট x2, ঠিক আছে। তো এইভাবে তোমরা কার্য বা কার্যের মান বের করবে। তো আমরা জেনে গেলাম যে কনস্ট্যান্ট ফোর্স যদি অ্যাপ্লাই করা হয় তাহলে ওয়ার্ক ডানের ভ্যালু ওপরেরটা হবে, আর যদি ফোর্সটা ভেরিয়েবল হয় বা চেঞ্জেবল হয় তাহলে কিন্তু ওয়ার্ক ডানের ভ্যালু আমরা ইন্টিগ্রেশন মেথডে বের করব। তো চলো আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরো ভেরিয়েবল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এরকম একটা এক্সাম্পল নেব। ধরো কোনো স্প্রিং আছে, স্প্রিং, ঠিক আছে। তো স্প্রিংয়ের লেন্থ হচ্ছে ধরে নাও x1। এবার স্প্রিংয়ের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করব এই দিকে। ধরে নাও স্প্রিংয়ের এই প্রান্ত ফিক্সড করা আছে এবং অন্য প্রান্তে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। এবং তোমরা জেনারেল নলেজ থেকে জানো যে স্প্রিংয়ের ওপর যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, স্প্রিং কী হবে, প্রসারিত হবে। আবার যদি উল্টো দিকে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি, সংকুচিত হবে। তাহলে দেখো, যদি স্প্রিংকে প্রসারিত করতে হয় বা সংকোচন করতে হয়, এর উপর ফোর্স অ্যাপ্লাই করতে হবে। আমি ধর কিছু একটা বল প্রয়োগ করলাম যার জন্য একটু সরণ ঘটলো বা একটু প্রসারণ হলো, আরও বল প্রয়োগ করলে আরও সরণ হবে, আরও বল প্রয়োগ করলে আরও সরণ হবে। তার মানে বলের মান যত বাড়াবো প্রসারণের পরিমাণ তত বাড়বে, সরণের পরিমাণ তত বাড়বে। তার মানে স্প্রিংকে প্রসারণ ঘটানোর জন্য বা স্প্রিংয়ের প্রসারণ ঘটানোর জন্য আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করি সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত ফোর্স, মানে ধীরে ধীরে ভ্যালুটা বাড়ছে, ইনক্রিজিং ফোর্স, ঠিক আছে, মানে ধীরে ধীরে ইনক্রিজ করছে, ঠিক আছে। তো এই ফোর্সটা এখানে কিন্তু কনস্ট্যান্ট নয়, এটা কি ভ্যারিয়েবল ফোর্স। একই রকমভাবে উল্টো দিকে যদি সংকোচন করতে চাই তাহলে আমাদের ভ্যারিয়েবল ফোর্স অ্যাপ্লাই করতে হয়। তাই মাথায় রাখবে, স্প্রিংয়ের প্রসারণ বা সংকোচনের জন্য যে ফোর্স আমরা অ্যাপ্লাই করি সেটাকে ধীরে ধীরে বাড়াতে হয়। ক্লিয়ার? তার মানে এখানে ফোর্সটা হচ্ছে ভেরিয়েবল। তো এক্ষেত্রে কি করতে হয় দেখো, তাহলে এখানে আমরা যে ধরো আমরা এই যে স্প্রিংটা আছে এটাকে আমি প্রসারিত করে ফেলেছি এবং টোটাল যে লেন্থ সেটা ধরে নাও x2। তাহলে আমরা কি করব, এখানে এই যে প্রসারণ ঘটালাম এর জন্য আমাদের কার্য করতে হলো। তো এই কার্যের মান কত হবে, তো কার্যের মান হয়ে যাবে w = ইন্টিগ্রেশন f dx, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমে x এর ভ্যালু কত ছিল, x1, তারপরে x এর ভ্যালু কত হয়েছে, x2। তো এইভাবে কিন্তু ওয়ার্ক ডান আমরা বের করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। ধরো তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছো এই ফোর্সের সঙ্গে এক্স এর ভ্যালুটা মানে প্রসারণটা কিন্তু সমানুপাতিক, অর্থাৎ তুমি যত প্রসারণ ঘটাতে চাইবে তত বলের মান বাড়াতে হবে, ঠিক আছে। যত বল বাড়াবে তত প্রসারণ ঘটবে, যত প্রসারণ করতে চাইবে তত বলের ভ্যালুটা কি করতে হবে, বাড়াতে হবে। তার মানে এখানে প্রযুক্ত বল এবং প্রসারণ, ঠিক আছে, এক্সটেনশনটা কি সমানুপাতিক। তো এখানে প্রযুক্ত বল বা অ্যাপ্লাইড ফোর্স ইজ প্রপোর্শনাল টু এক্স, এক্স মানে ডিসপ্লেসমেন্ট,
বা প্রসারণ বলতে পারো বা এক্সটেনশন বলতে পারো, এরা কিন্তু সমানুপাতিক। তাই যদি আমরা এফ ইকুয়াল টু করি তাহলে এফ ইকুয়াল টু কী হয়ে যাবে, কে এক্স, একটা কনস্ট্যান্ট আসবে, তোমরা ভালো করে জানো এই কনস্ট্যান্টের নাম হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং একটু লিখে রাখবে, স্প্রিং কনস্ট্যান্ট, বা এটাকে ফোর্স কনস্ট্যান্টও বলা হয়, ফোর্স কনস্ট্যান্ট। ঠিক আছে, তো আমরা যদি এই ভ্যালুটা এখানে বসাই তাহলে কি পাবো দেখে নাও। আমরা এফ এর ভ্যালুটা বসাচ্ছি, তো এফ এর ভ্যালু বসাবো এক্স ওয়ান এক্স টু, এফ এর ভ্যালু কে এক্স ডিএক্স। কে তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে সবসময় ইন্টিগ্রেশনের বাইরে রাখতে হয়, তোমরা এটাও ভালো করে জানো। আমরা কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশনের বাইরে রেখে দিলাম। তাহলে শুধুমাত্র এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে, এবং তোমাদের জানা আছে যে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কি হয়, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হয়ে যাবে পাওয়ারে এক বেড়ে যাবে, তাই না, এবং পাওয়ারটা পুরোটাই নিচে বসে যাবে। তো এখানেও তাই হবে, এখানে কি করব, সামনে কে রাখবো, এখানে কিন্তু পাওয়ারে এক বাড়বে, মানে পাওয়ারে এক ছিল দুই হলো, এবং এই পাওয়ারটা পুরোটা নিচে বসে গেল, এটা ইন্টিগ্রেশন। এবার লিমিট বসাতে হবে এক্স ওয়ান এক্স টু, এই লিমিট বসিয়ে দিলাম, এবং আমি এটা মুছে দিচ্ছি। তো আলটিমেটলি আমরা কি পেলাম, এবার লিমিটের ভ্যালুটা বসাবো। দেখো সামনে কিন্তু কে রয়েছে, আচ্ছা এই টুটাকে আমি বাইরে বের করছি, তাহলে হাফ চলে আসলো সামনে, সামনে কে হাফ ইন্টু কে। এবার আমরা কি করব, লিমিট বসাবো। প্রথমে দেখো এক্স এর পরিবর্তে আপার লিমিট বসাবো, তাহলে এক্স এর জায়গাতে আপার লিমিট মানে এক্স টু বসাবো, এক্স এর পরিবর্তে এক্স টু বসাবো, মাথায় পাওয়ার আছে, মাইনাস মাইনাস দেখো এক্স এর পরিবর্তে এক্স ওয়ান বসাবো, তাহলে এটা লিমিট বসানোর নিয়ম, এক্স এর পরিবর্তে প্রথমে আপার লিমিট মাইনাস দিয়ে লোয়ার লিমিট। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ওয়ার্ক ডান এখানে পেয়ে গেলাম হাফ কে ইন্টু এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। অর্থাৎ যদি তুমি স্প্রিংকে এক্স ওয়ান থেকে এক্স টু পজিশানে প্রসারিত করো তাহলে কিন্তু যে ওয়ার্ক ডানটা হবে তার ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। তো এটা হচ্ছে ভেরিয়েবল ফোর্সের দ্বারা কৃতকার্য বা ওয়ার্ক ডান। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা বুঝবো পাওয়ার সম্পর্কে। তো পাওয়ার মানে বাংলায় ক্ষমতা, আর তোমরা ভালো করে জানো পাওয়ার কি জিনিস, ক্লাস 9-এ রয়েছে। তো একটু হেডলাইন করো পাওয়ার। পাওয়ারকে আমরা পি দিয়ে লিখি। পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম, তাই না? তাহলে কার্য করার হারকে কি বলা হয়, পাওয়ার বা ক্ষমতা বলা হয়। তার মানে পাওয়ার পি, এটা কি হবে, ডব্লিউ বাই টি। ডব্লিউ ইজ ওয়ার্ক ডান, টি ইজ টাইম। ক্লিয়ার? আচ্ছা, এবার কিছু এটাকে একটু মডিফাই করব আমরা। ডব্লিউ মানে কি, এফ ডট এস, এটা আমরা জানলাম, বাই টি। আচ্ছা, এস বাই টি, এস বাই টি এটা মানে কিন্তু ভি, তোমরা ভালো করে জানো এস বাই টি মানে ভি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইজ ইকুয়াল টু ভেলোসিটি। তো এস বাই টি ইকুয়াল টু আমরা কি বসাবো, এখানে ভি বসিয়ে দেব। তাহলে আমরা পি ইকুয়াল টু পেয়ে গেলাম এফ ভি কস থিটা। ঠিক আছে, এফ ভি কস থিটা পেয়ে যাব, অর্থাৎ ডট প্রোডাক্টকে ভাঙালে আমরা পেয়ে যাব এফ ভি কস থিটা। তাহলে পি এখানে দেখতে পাচ্ছ এফ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ভি ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু পি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তাই মাথায় কোনো ভেক্টর চিহ্ন দিইনি। অর্থাৎ পি হলো ফোর্স এবং ভেলোসিটির ডট প্রোডাক্ট। ক্লিয়ার? তো এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। আচ্ছা, পাওয়ার জিনিসটা আমরা বুঝে গেলাম। এবার আমরা বুঝবো এনার্জি। আরও যদি কিছু থাকে আমরা পরে আলোচনা করব। এবার আমরা একটু বুঝি এনার্জি কি। তো এনার্জি ব্যাপারটাও তোমাদের জানা, বাংলায় শক্তি বলবো। শক্তি কী জিনিস, কার্য করার সামর্থ্য। যার মধ্যে যত বেশি এনার্জি আছে সে তত বেশি ওয়ার্ক করতে পারবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা আমি সবাইকে বলি, তোমাদেরও বলছি। ধরো দুজন ব্যক্তি, একজন প্রচণ্ড শক্তিশালী, ঠিক আছে, বডি বিল্ডার, এবং একজন দুর্বল ব্যক্তি, রুগ্ন ব্যক্তি। ঠিক আছে, রুগ্ন, শরীরে কোনো এনার্জি নেই, আর এর মধ্যে এনার্জি ভরপুর। এবার যদি দুজনকে কাজ করতে বলা হয়, কে বেশিক্ষণ কাজ করতে পারবে? উত্তর হচ্ছে যে রুগ্ন ব্যক্তি সে বেশিক্ষণ কাজ করতে পারবে না,
আর যে শক্তিশালী সে বেশি কাজ করতে পারবে। শক্তিশালী মানে শক্তি বেশি, তার মানে শক্তির সঙ্গে কার কানেকশন রয়েছে? কার্যের কানেকশন রয়েছে। তার মানে কার্য যে বেশি করতে পারবে তার শক্তি বেশি হবে, বা যার শক্তি বেশি হবে সে বেশি কার্য করতে পারবে। তাই আমরা বলি যে কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। তাহলে এনার্জি কি জিনিস একটু লিখে নিবে। এনার্জি, এটা হচ্ছে এনার্জি ইজ অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক। কার্য করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি বলা হয়। এবার কিন্তু এনার্জি আমাদের এই মহাবিশ্বে বিভিন্ন ফর্মে রয়েছে, বিভিন্ন আকারে রয়েছে, বিভিন্ন রূপে রয়েছে, ঠিক আছে? তো এনার্জির অনেক ভাগ, যেমন লাইট এনার্জি, সাউন্ড এনার্জি, হিট এনার্জি, মেকানিক্যাল এনার্জি, অ্যাটমিক এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, অনেক রকম এনার্জি রয়েছে। তবে মাথায় রাখবে এনার্জির কিন্তু ধ্বংস নেই, এনার্জির কিন্তু সৃষ্টি নেই। এনার্জিকে ক্রিয়েট করা যায় না, এনার্জিকে ডিস্ট্রয় করা যায় না, শুধু এনার্জির রূপান্তর ঘটে, কনভার্সন হয়। একটা এনার্জি অন্য একটা এনার্জিতে কনভার্টেড হয়ে যায়, কিন্তু এনার্জির ধ্বংস বা সৃষ্টি নেই। এটাকে বলা হয় এনার্জির কনজারভেশন ল অফ কনজারভেশন অফ এনার্জি, ঠিক আছে? শক্তির সংরক্ষণ নীতি। তো এবার অনেক রকমের শক্তি আছে, আমরা প্রত্যেকটা শক্তি নিয়ে আলোচনা করব। তবে এই অধ্যায়ে আমরা শুধুমাত্র মেকানিক্যাল এনার্জি নিয়ে আলোচনা করব। মেকানিক্যাল এনার্জি মানে বাংলায় বলবো যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি। তো মেকানিক্যাল এনার্জি দুই প্রকার, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, ঠিক আছে, এবং অপরটা হলো পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি। তো কাইনেটিক এনার্জি মানে কোনো বস্তু তার গতির জন্য, তার ভেলোসিটির জন্য, তার স্পিডের জন্য যে শক্তির অধিকারী হয় তাকে বলা হয় কাইনেটিক এনার্জি। এবং কোনো বস্তু তার অবস্থান, আকৃতি, আকার, আয়তন, কি বললাম? অবস্থান, আকৃতি, আকার এবং আয়তন, এইগুলোর জন্য যে শক্তির অধিকারী হয় তাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। তাহলে তোমরা একটু লিখে নেবে, এই এনার্জিটি কার জন্য আসে? শুধুমাত্র ভেলোসিটি বা স্পিডের জন্য আসে। ভেলোসিটি অ্যাকচুয়ালি মোশনের জন্য আসে। কোনো বডি যদি মুভ করে তাহলে তার মধ্যে একটা এনার্জি আসে, সে একটা কার্য করার সামর্থ্য অর্জন করে, এবং দ্যাট এনার্জি ইজ কল্ড কাইনেটিক এনার্জি। তবে এই এনার্জিটা কেন আসে? এটা পজিশনের জন্য আসতে পারে, ডিউ টু পজিশন। এটা আসতে পারে সাইজের জন্য, এটা আসতে পারে শেপের জন্য, ঠিক আছে? তো এগুলোর জন্য যে শক্তির অধিকারী হয় বা কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলবো আমরা পোটেনশিয়াল এনার্জি। এবার কাইনেটিক মেকানিক্যাল এনার্জিকে আমরা ই দিয়ে লিখব। ই ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ mv², যেখানে এমটা হচ্ছে বস্তুর মাস বা ভর, ভি হচ্ছে ভেলোসিটি। এটা কাইনেটিক এনার্জি মনে রাখবে। আর পোটেনশিয়াল এনার্জির আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি, একটা পজিশনের জন্য, এটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, একটা সাইজ এবং শেপের জন্য, এটাকে বলা হয় ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। তো এখানে আমরা আপাতত পোটেনশিয়াল এনার্জি ইউ দিয়ে লিখছি, পোটেনশিয়াল এনার্জিকে ইউ দিয়ে লেখা হয়। তো ইউ দুই রকম হতে পারে, পোটেনশিয়াল এনার্জি দুই রকম হতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, আমি সংক্ষেপে লিখছি। এবং আরেকটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, একটু আমরা বুঝে নিই, এবং তার আগে এটা বুঝে নিই যে কোনো বস্তু তার গতির জন্য কিভাবে শক্তির অধিকারী হয় সেটা বলে দিই, ঠিক আছে? দেখো, কোনো একটা বুলেটকে যদি আমরা কাচের প্লেটের উপর রেখে দিই, জাস্ট রেখে দিলাম, ঠিক আছে, তাহলে কি ঘটবে? এবার বুলেট কি কাচকে ফাটিয়ে দিতে পারবে? কাচকে ফাটিয়ে এবার উপর চলে যেতে পারবে না। কিন্তু সেই বুলেটটাকে যদি বন্দুক থেকে ছুড়ে দিই তাহলে কিন্তু কাচকে ফাটিয়ে এবার উপর চলে যাবে। অর্থাৎ একই বুলেট যখন কাচের উপর স্থির ছিল তখন কাচকে ফাটাতে পারছিল না, কিন্তু যখন সেটাকে বন্দুক থেকে ছুঁড়ে মারলাম, অর্থাৎ প্রচণ্ড বেগ লাভ করলো, তখন সে কাচকে ফাটিয়ে দিল। অর্থাৎ একই বুলেট, সেম বুলেট, শুধু গতির জন্য কার্য করার একটা সামর্থ্য অর্জন করলো,
অর্থাৎ শক্তি অর্জন করলো। এই শক্তিটার নাম হচ্ছে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এবার পোটেনশিয়াল এনার্জি কি জিনিস সেটা আমরা বুঝবো। পোটেনশিয়াল এনার্জি কার কার জন্য হয় বলেছি, পজিশন, সাইজ অ্যান্ড শেপ। পজিশন, ধরো আমি কি করলাম, কোনো ব্যক্তির মাথার উপর একটা ইট রেখে দিলাম, জাস্ট রেখে দিলাম। ঠিক আছে, তাহলে সেই ইট কি ব্যক্তির মাথা ফাটাতে পারবে? পারবে না। কিন্তু ইটটাকে যদি আমরা ওপরে ধরে ছেড়ে দিই তাহলে কিন্তু মাথা ফেটে যাবে। তার মানে একই ইট যখন মাথার উপর জাস্ট রেখে দিচ্ছি তখন কিন্তু সে কার্য করতে পারছিল না, মাথা ফাটাতে পারছিল না। এবার ইটের জাস্ট আমরা অবস্থানের পরিবর্তন ঘটালাম, একটু ওপরে নিয়ে গেলাম আর ছেড়ে দিলাম। তো অবস্থানে পরিবর্তন ঘটানোর জন্য ওর মধ্যে একটা তাকাত, একটা এনার্জি, একটা শক্তি চলে আসলো এবং মাথাকে ফাটিয়ে দিল। তাহলে এই যে শক্তি অর্জন করলো বা শক্তির পরিবর্তন হলো, এটা কেন হলো? অবস্থানের জন্য। তো এরকম শক্তিকে কি বলবো আমরা? পজিশনের জন্য শক্তি, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি। তবে যেহেতু গ্র্যাভিটির বিরুদ্ধে আমরা কোনো বস্তুকে ওপরে নিয়ে যাচ্ছি, গ্র্যাভিটির বিরুদ্ধে বা গ্র্যাভিটির মধ্যে রয়েছে, সেই জন্য এই শক্তির নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির যে ফর্মুলা সেটা একটু মনে রাখবে, ইউ ইকুয়াল টু mgh। ঠিক আছে, তাহলে m ভরের কোনো বস্তুকে যদি অভিকর্ষের বিপরীতে h হাইট পর্যন্ত নিয়ে যাওয়া হয় তাহলে তার মধ্যে একটা শক্তি থাকে, সেই শক্তির মান কত? mgh। খুব ভালো করে বুঝবে। ধরো m ভরের কোনো একটা বস্তুকে পৃথিবী টানছে, কত বলে? mg বলে টানছে। আমি যদি উল্টো দিকে mg বল প্রয়োগ করি তাহলে বস্তুর স্মরণ ঘটবে এবং আমি h হাইট পর্যন্ত নিয়ে গেলাম, তাহলে আমি একটা কার্য করলাম। তাহলে আমি ওপরের দিকে কত বল প্রয়োগ করেছি? mg পরিমাণ বল প্রয়োগ করেছি। কতটা স্মরণ ঘটিয়েছি? h পরিমাণ স্মরণ ঘটিয়েছি। তাহলে বল ইন্টু স্মরণ মানে mgh আমি কার্য করেছি। এই কার্যটা কি হলো? ধ্বংস হয়ে গেল কি? তো এই কার্যের জন্য শক্তির প্রয়োজন, অর্থাৎ আমি আমার দৈহিক শক্তি ব্যয় করে এই কার্যটা করলাম। প্রশ্ন হচ্ছে এই কার্য কিন্তু ধ্বংস হয়ে যায়নি, এই কার্য এই বস্তুর মধ্যে সঞ্চিত হয়ে গেছে। কিসের আকারে? পোটেনশিয়াল এনার্জির আকারে। তার মানে আমি যে কার্য করলাম, আমি যে শক্তি খরচ করলাম, সেই শক্তি কার মধ্যে স্টোর হয়ে গেল? এই বস্তুর মধ্যে স্টোর হয়ে গেল। কি হিসাবে স্টোর হলো? পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এটা একটা। এবার নেক্সট হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিটা কি দেখে নাও। ধরো কোনো একটা স্প্রিং আছে, ঠিক আছে, স্প্রিংকে আমি কি করলাম? স্প্রিংয়ের উপর বল প্রয়োগ করে এটাকে টানলাম, বড় করলাম। তাহলে টানলাম, বড় করলাম মানে আমি বল প্রয়োগ করলাম, স্মরণও ঘটলো, আমি কার্য করলাম। এই কার্যের জন্য শক্তির প্রয়োজন। এই শক্তি গেল কোথায়? আমি যে আমার শক্তি খরচ করলাম সেটা গেল কোথায়? উত্তর হচ্ছে এই শক্তি এর মধ্যে স্টোর হয়ে গেল। কী হিসেবে স্টোর হলো? ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি হিসাবে। তার মানে স্প্রিংকে প্রসারিত করার জন্য আমি যে কার্য করেছি, অর্থাৎ যে শক্তি খরচ করেছি, সেই শক্তিটা স্প্রিংয়ের মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হয়েছে। এই পোটেনশিয়াল এনার্জিকে বলা হয় ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। এবং তাহলে আমি যে কার্য করলাম সেই কার্যটা কি হলো? স্প্রিংয়ের মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হলো। ঠিক আছে, এবং এই কার্যের ফর্মুলা আমরা কিন্তু বের করেছি। স্প্রিংকে প্রসারিত করার জন্য যে কার্য হয় সেটা বের করেছি, W ইকুয়াল টু হাফ কে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। ঠিক আছে, এই কার্যটাই কিন্তু শক্তি হিসেবে সঞ্চিত হবে। তার মানে এটাই কিন্তু শক্তির ফর্মুলা হবে, ইউ ইকুয়াল টু হাফ কে ইন্টু x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। যদি এরকম স্মরণকে আমরা x বলে থাকি, ধরো একটা স্প্রিং আছে, এবার স্প্রিংকে আমরা কি করলাম? প্রসারিত করলাম এবং স্মরণ কত হলো বা প্রসারণ কত হলো? x যদি হয় তাহলে এই ফর্মুলাটাকে আমরা এইভাবেও লিখতে পারবো, হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, যদি লিমিট দেওয়া থাকে যে x1 থেকে x2 পজিশনে নিয়ে যাওয়া হলো তাহলে ওপরেরটা লিখবো, আর যদি টোটাল প্রসারণ বা সংকোচনটা বলে দেয় তাহলে আমরা এনার্জির ফর্মুলা এটা লিখবো, হাফ কে এক্স স্কোয়ার। এটাও কিন্তু ওই একই রকমভাবে ইন্টিগ্রেশন করে আসবে। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখবে। তো এই ছিল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি। তো এই মেকানিক্যাল এনার্জির কিন্তু একটা ফর্মুলা রয়েছে, মেকানিক্যাল এনার্জি, যে টোটাল মেকানিক্যাল এনার্জি সবসময় কি থাকে? মেকানিক্যাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এটা অলওয়েজ কিন্তু কনজার্ভ থাকে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকে।
ঠিক আছে, তোমরা জানো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে একটা বস্তু ওপর থেকে নিচে পড়ছে, তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে টোটাল মেকানিক্যাল এনার্জি মানে টোটাল যান্ত্রিক শক্তি সবসময় কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে কি বললাম যে টোটাল মেকানিক্যাল এনার্জি সবসময় কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তো এটাকে বলা হয় কনজারভেশন ল অফ মেকানিক্যাল এনার্জি, অর্থাৎ যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। যেমন কোনো বস্তুকে ওপর থেকে নিচে ছেড়ে দিলে যদি কোনো বস্তু অবাধে নিচে পড়ে তাহলে তার মোট শক্তি সর্বদা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। এবং তোমরা ক্লাস 9 এটা বেরও করেছো, যাই হোক সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না, এটা একটু মনে রাখবে। তবে এটা কিন্তু কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে, কনজারভেটিভ একটু লিখে নেবে, কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। যদি কোনো সিস্টেম নন কনজারভেটিভ হয় তাহলে কিন্তু টোটাল এনার্জি দ্যাট ইজ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি এটা কিন্তু কনস্ট্যান্ট হবে না, এটা কিন্তু কনস্ট্যান্ট হবে না, আমি কিন্তু কেটে দিয়েছি, মাথায় রাখবে। এটা কার ক্ষেত্রে, নন কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে। আচ্ছা, কনজারভেটিভ সিস্টেম কাকে বলে? ধরো কোনো বস্তুর উপর তুমি কার্য করলে যদি কার্যটা বস্তুর মধ্যে শক্তি হিসাবে সঞ্চিত হতে পারে তাহলে সেই সিস্টেমকে বলা হয় কনজারভেটিভ সিস্টেম। এবং যে ফোর্স তুমি অ্যাপ্লাই করেছো বা যে ফোর্সের বিরুদ্ধে তুমি কার্য করেছো সেটাকে বলা হয় কনজারভেটিভ ফোর্স। যেমন অভিকর্ষের বিপরীতে, অভিকর্ষ বলের বিপরীতে কোনো বস্তুকে উপরে তুললে অর্থাৎ কার্য করলে সেই কার্যটা বস্তুর মধ্যে কি হয়, শক্তি হিসেবে সঞ্চিত হয়, তাই না? এখানে অভিকর্ষ বলটা বা গ্র্যাভিটেশনাল ফোর্সটা কিন্তু কনজারভেটিভ ফোর্স। এরকম কিছু কনজারভেটিভ ফোর্স রয়েছে, যেমন হচ্ছে ইলেকট্রিক ফোর্স বা তড়িৎ বল, এটা কনজারভেটিভ ফোর্স। ম্যাগনেটিক ফোর্স, এটা কনজারভেটিভ ফোর্স। তারপর ইলাস্টিক ফোর্স, এটাও কিন্তু কনজারভেটিভ ফোর্স। আবার কোনো বস্তুকে তুমি যদি মেঝের ওপর দিয়ে নিয়ে আসো, ঠিক আছে, কার্য করো, সেই কার্য কিন্তু সেই বস্তুর মধ্যে সঞ্চিত হয় না, ঠিক আছে। এখানে ঘর্ষণ বলের বিরুদ্ধে তোমাকে কার্য করতে হচ্ছে, এখানে ঘর্ষণ বলটা কিন্তু নন কনজারভেটিভ ফোর্স, মাথায় রাখবে তো। এবং সিস্টেমটাকে বলবো আমরা নন কনজারভেটিভ সিস্টেম। তো নন কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে কি, তোমার কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির যে সমষ্টি এটা কিন্তু কনস্ট্যান্ট হবে না। আচ্ছা, এবার দেখো মোমেন্টাম, তোমরা তো জানো মোমেন্টাম কে আমরা পি দিয়ে লিখি, তাই না? পি ইকুয়াল টু কি, এমভি। এমভি মাস ইন্টু ভেলোসিটি ইজ ইকুয়াল টু লিনিয়ার মোমেন্টাম। তো এই মোমেন্টামের সঙ্গে কিন্তু এনার্জির একটা সুন্দর রিলেশন আছে। তো এনার্জি বলতে কাইনেটিক এনার্জি, তো সেই রিলেশনটা আমাদের জানা প্রয়োজন। সেই রিলেশনটা কি আমরা বেরও করতে পারবো। তো আমরা চলো বের করে নিই। দেখো প্রথমে স্টার্ট করছি আমরা কাইনেটিক এনার্জি কে দিয়ে, কে ইকুয়াল টু কি হাফ এমভি স্কোয়ার। তো আমরা ওপরে এম লিখতে পারি, ওপরে ভি স্কোয়ার লিখতে পারি, নিচে কি লিখতে পারি, 2 লিখতে পারি। তো এই প্যাটার্নেও লিখতে পারি, একই ব্যাপার, দুটো একই জিনিস। এবার দেখো ওপরে একটা এম রয়েছে, আরও একটা এম দিয়ে ইনটু করলাম, মানে মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করার সাথে সাথে আমাদের কি করতে হবে, ডিভাইডও করতে হবে, তাহলে সেম থাকবে, ব্যালেন্সে থাকবে, তাই না? তাহলে আমি একটা এম দিয়ে মাল্টিপ্লাই করলাম, একটা এম দিয়ে ডিভাইড করলাম, পাশে রয়েছে ভি স্কোয়ার। এবার তোমরা ভালো করে জানো এম ভি মানে পি, আর পি এর তাহলে কী হবে, স্কোয়ার হবে, পি স্কোয়ার বাই 2m। তো এটাই কিন্তু রিলেশন। তো কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, ওকে। আবার পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2mk বা পি ইকুয়াল টু √2mk। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? তো এই রিলেশন দিয়ে আমাদের অনেক প্রবলেম সলভ করতে হতে পারে। এবার আমরা কি করব, আমরা নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে ডিসকাস করব, ঠিক আছে?